নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে। তো বেঙ্গলি প্যাডাগজি আমরা প্রতিদিন আপনাদের জন্য ফাউন্ডেশন কোর্স যেটা লঞ্চ করেছিলাম, তো ফাউন্ডেশন কোর্স আমরা প্রতিদিন আপনাদের জন্য প্রোভাইড করতে চলেছি। তো আজকে আমরা ফাউন্ডেশন কোর্সের একটি অন্যতম ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে আজকে আমি আপনাদের যে টপিকটি বুঝিয়ে দেব, এই টপিকটি পুরো ডিটেলস আমি আপনাদের বুঝিয়ে। আমরা ফাউন্ডেশনাল কোর্সের অনেকগুলো যে ছোটো ছোটো টপিকগুলো রয়েছে, যেমন ভাষা শিখন, ভাষা আয়ত্তীকরণ, তারপর লিখন, কথন, পঠন, শ্রবণ, এই সবগুলো আমরা এক একটি করে টোটাল ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ছোটো ছোটো প্রকারে, যাতে করে এই কনসেপ্টগুলি থেকে যদি আপনাদের প্রশ্ন আসে তাহলে যাতে একটিও প্রশ্ন যাতে আপনার মিস না হয়, এই প্রত্যাশা আমরা রাখছি আমরা প্রত্যেকটা ক্লাসে। সুতরাং আপনারা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকেন তো খুব তাড়াতাড়ি আপনারা আমাদের প্লে লিস্টে গিয়ে আপনারা ফাউন্ডেশন কোর্স বলে একটা কোর্স পাবেন, এখানে গিয়ে আপনারা সবগুলি ক্লাস দেখতে পারবেন। তাহলে বেঙ্গলি প্যাডাগজির সম্বন্ধে যে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় আসলে আপনি 100% প্রশ্নগুলো কারেক্ট করতে পারবেন। তো চলুন আমরা আজকের ক্লাসগুলো দেখে নিই। এবং টপিক হচ্ছে ভাষা শিক্ষণের নীতিসমূহ। তো ভাষা শিক্ষণের নীতি বলতে অনেক কিছু জিনিস এখানে অ্যাড হবে, অনেক সাব টপিক এখানে অ্যাড হবে। তো সুতরাং সবগুলি টপিক আজকের ক্লাসে আমি কভার করার চেষ্টা করব। সুতরাং ক্লাসটা একটু দীর্ঘ হবে, তাইও আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে ভাষা শিক্ষণের নীতি থেকে যে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায়, একটি প্রশ্ন তো আপনার আসবে কনফার্ম ভাই, একটি বা দুটি প্রশ্ন। তো আজকের ক্লাসটি দেখার পর আপনি ভাষা শিক্ষণের নীতি থেকে যে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় আসুক না কেন আপনি 100% কনফার্ম আপনি আনসার করতে পারবেন। তো চলুন দেখি আমরা প্রথম কি ভাষা শিক্ষণের নীতি কী, পুরো আমি আস্তে আস্তে আপনাদের এলাবোরেট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমে দেওয়া হচ্ছে শিক্ষণ। শিক্ষণ এবং শিখন এক জিনিস নয়, প্রথমে এটা মাথায় রাখুন যে শিক্ষণ এবং শিখন এই দুইটা কিন্তু এক জিনিস নয়, সম্পূর্ণ আলাদা। তো এবার কথা হচ্ছে হোয়াট ইজ শিক্ষণ এবং হোয়াট ইজ শিখন। এখানে দেখুন দুইটা বানান রয়েছে, দুটা স্পেলিংয়ের অর্থ কিন্তু দুটা ভাই। শিক্ষণ এবং শিখন এক জিনিস নয়, ক্লিয়ার করে দিচ্ছে আমাদের। প্রকৃতপক্ষে শিক্ষক যা করেন তাকে বলা হয় শিক্ষণ, আর শিক্ষার্থীরা যা করে তাকে বলা হয় শিখন। এবার শিক্ষক কি করেন আর শিক্ষার্থীরা কি করে, এটাই তো প্রশ্ন, তাই না? তো শিক্ষক কি করেন, আপনি নিজেকে একজন শিক্ষক ভেবে নিন যে আপনি একজন শিক্ষক। তো আপনি কি করবেন, আপনি ছাত্রদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনার উদ্দেশ্য হবে, আপনার টার্গেট হবে যে আপনি এমনভাবে বুঝাবেন যাতে ছাত্ররা সম্পূর্ণ কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝে নিতে পারে। আপনার দায়িত্ব হবে বুঝানোর, ছাত্রদেরকে বুঝানোর, শেখানোর। তো এটাই হচ্ছে কি শিক্ষণ। আর শিশুরা কী করবে, শিক্ষার্থীরা কী করবে, শিক্ষার্থীরা যা করবে, শিক্ষার্থীরা আপনি যে বুঝাবেন সেটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝবে, বোঝার চেষ্টা করবে, বুঝবে, দ্যাট ইজ কল শিখন। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট। আরও একটু পরিষ্কারভাবে বলা যায়, শিক্ষার্থীদের শিক্ষণে সাহায্য করার জন্য তথ্য ও কৌশল সমূহের সার্থক সমন্বয়ে গঠিত যেটা শিক্ষক নির্ভর পদ্ধতি, সেটাই হলো কি শিক্ষণ। শিক্ষার্থীদের শিখন যখন হবে, এই শিখনের সাহায্য, শিক্ষার্থীরা যখন শিখবে তখন তাদের শেখার ক্ষেত্রে আমরা সাহায্য করব। এই সাহায্য করার জন্য আমরা যে তথ্য, যে কৌশলগুলা যেগুলা ব্যবহার করব, যেটা শিক্ষক নির্ভর যেটা পদ্ধতি হবে, এটাই হচ্ছে কি শিক্ষণ। ঠিক আছে ভাই, শিক্ষণ হলো একটি বিশেষ প্রক্রিয়া, ইট ইজ এ স্পেশাল প্রসেস, যা শিক্ষক, শিক্ষার্থী ও পাঠ্য বিষয়কে একত্র করে। আচ্ছা, এবার কথা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থী কেন? আগে বলেছিলাম যে শিক্ষণ মানে শিক্ষক যা করেন তাই শিক্ষণ, তাই না? তো এবার শিক্ষণের ক্ষেত্রে আমার ছাত্রকে, শিক্ষার্থীকে কেন টানছে ভাই? দেখুন জিনিসটা ভালো করে বুঝুন। একজন শিক্ষক যদি ক্লাসরুমে যায়, তো এই ক্লাসরুমে যাওয়ার পর যদি কোনো শিক্ষার্থী না থাকে, যদি কোনো ছাত্র না থাকে, তাহলে ওই শিক্ষক কী করবেন ক্লাসে গিয়ে? ওই শিক্ষকের ক্লাসে যাওয়ার কোনো প্রয়োজন আছে না। শিক্ষক ক্লাসে যাবেন যখন ক্লাসে কি থাকবে, ছাত্ররা থাকবে, শিক্ষার্থীরা থাকবে, শিক্ষার্থীদেরকে তিনি বুঝাতে পারবেন, তখনই না শিক্ষার্থীরা শিক্ষক সেটা বুঝাতে পারবেন এবং তখনই না শিক্ষণ হবে। তা বলেছে কি, এটা প্রক্রিয়া যেটা শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্য বিষয়কে একত্রিত করে। শিক্ষক কী করবেন, শিক্ষার্থীদেরকে বুঝাবেন এবং একটা পাঠ্য বিষয় থাকতে হবে, একটা নির্দিষ্ট টপিক থাকতে হবে, একটা কন্টেন্ট থাকতে হবে যে আজকে আমি ওই বিষয়ের উপর ছাত্রদেরকে বুঝাবো বা পড়াবো। ঠিক আছে না? তো এটা হচ্ছে শিক্ষণ। শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই সক্রিয় হন। এই শিক্ষণ যে প্রসেস, শিক্ষণের প্রসেসে শিক্ষক এবং শিক্ষার্থী দুজন কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। শিক্ষকের চিন্তাধারা থাকবে যে আমি যাতে খুব ভালো করে বুঝাতে পারি, তাই না? এবং শিক্ষার্থীরও মোটিভ থাকতে হবে যে আমি যাতে খুব ভালো করে মনোযোগ সহকারে স্যার যা পড়াচ্ছেন সেটা যেন খুব ভালো করে বুঝতে পারি।
অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষক দুজনেই কী থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। শিক্ষক শিক্ষণ কাজটি করেন এবং শিক্ষার্থী শিক্ষণ কাজটি করে। শিক্ষক যে কাজটা করবেন সেই কাজটির নাম কি, শিক্ষণ। আর শিক্ষার্থী যে কাজটা করবে এই কাজের নাম কি, শিক্ষণ। আশা করি শিক্ষণ এবং শিক্ষণের যেটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হলো। এবার নেক্সট দেখি, ভাষা শিক্ষণে শিক্ষণ তত্ত্বের প্রয়োগ। অনেকগুলো পয়েন্ট আছে ভাই, সবগুলো পয়েন্ট একদম আস্তে আস্তে থরলি প্রত্যেকটা টপিক ডিসকাস করব এবং ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন, কী করে পাবেন, সবগুলো আমি ডিটেলসে বলবো। সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই, শেষ পর্যন্ত অবশ্যই শুধুমাত্র সাথে থাকুন। দেখুন, ভাষা শিক্ষণে শিক্ষণ তত্ত্বের প্রয়োগ। এই ভাষা শিক্ষণ অর্থাৎ শিক্ষণ আর শিক্ষণ আমরা কি বুঝলাম, তো ছাত্রদেরকে যখন আমরা ভাষা শেখাতে যাব তখন এজ এ শিক্ষক আমরা কোন কোন তত্ত্ব প্রয়োগ করব। বিভিন্ন তত্ত্ব আছে, বিভিন্ন নীতি আছে, সবগুলো এক এক করে দেখাচ্ছি। প্রথমত দেখুন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। এই থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো ট্রায়াল এর এরর মেথডে কী বলেছে, এই তত্ত্বকে কেন্দ্র করে তিনটা প্রধান সূত্র গড়ে উঠেছে। এই তত্ত্বকে কেন্দ্র করে তিনটা প্রধান সূত্র গড়ে উঠবে, যেমন কি অনুশীলন সূত্র। প্রথমত কি রয়েছে ভাই, অনুশীলন সূত্র। শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া তখনই দীর্ঘস্থায়ী হয়ে ওঠে যখন সে বারবার অনুশীলনের বা চর্চার মাধ্যমে কোনো একটা বিষয়কে আয়ত্ত লাভ করে। শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীরা তখনই খুব ভালোভাবে শিখতে পারবে যখন সে ওই একটা জিনিসের প্রতি বারবার অনুশীলন করবে, বারবার চর্চা করবে। এবার আপনি দেখুন, আপনি হয়তো আমার এই ক্লাসটা আজকে দেখছেন, দেখে ক্লাসটাকে ছেড়ে দিলেন, আর কোনো দরকার নাই, বুঝে গেছি, আপনার কাম খতম। কিন্তু কিছুদিন পর আপনি হয়তো আমি আজকে কী কী ডিসকাস করছি সেগুলো হয়তো আপনি ভুলেও যেতে পারেন। কিন্তু পরীক্ষার আগে যদি আমার এই সেম ভিডিওটা আপনি যদি আরও একবার বা দুবার যদি এই ক্লাসটা যদি দেখে নিন বা কয়েকবার যদি ক্লাসটা দেখে নেন, যত বেশি দেখবেন আপনার মাথায় তত জিনিসগুলো থাকবে। বা যে কোনো জিনিস, যে কোনো বই আপনি একবার পড়বেন, পড়ে জিনিসটা বুঝলে ঠিক আছে, আবার সেই জিনিসটাকে যদি বারবার আপনি অনুশীলন করতে থাকেন, বারবার রিভাইজ করতে থাকেন, চর্চা করতে থাকেন, তখন এই জিনিসটা আপনার কাছে যেটা শিখবেন সেটা আপনার কাছে দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তো আপনার কাছে দীর্ঘস্থায়ী হবে তার মানে কি, আপনি একজন শিক্ষার্থী। আপনি শিক্ষার্থী, তো আপনি টেস্ট দিচ্ছেন, পড়ছেন, বোঝার চেষ্টা করছেন, দ্যাট ইজ কল আপনি শিক্ষার্থী। তো আপনি এজ এ শিক্ষার্থী হিসেবে ভাবুন যে যদি আমি বারবার অনুশীলন করি, বারবার চর্চা করি, তখন যে শিক্ষণটা আমার দীর্ঘস্থায়ী হবে সেটা হবে অনুশীলন সূত্র। এবার কথা হচ্ছে প্রশ্ন কীভাবে আসবে। প্রশ্ন আসতে পারে এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা চর্চার মাধ্যমে যদি শিখে তাহলে সেটা তার শিক্ষণটা দীর্ঘস্থায়ী হয়। এটা ভাষা শিক্ষণ তত্ত্বের কোন সূত্রের অন্তর্গত? অপশনে অনেকগুলো দিয়ে দিবে, তার মধ্যে যেখানে অনুশীলন সূত্র দেখবেন সেটাকে চোখ বন্ধ করে টিকমার্ক করে দেবেন। তো এই ধরনের অনেক প্রশ্ন আসতে পারে, অনুশীলন সূত্র মানে কি, মানে দিয়ে আপনাকে এই ধরনের কয়েকটা লাইন দিয়ে দেবে। তো যেখানে আপনি দেখবেন যে বারবার অনুশীলন চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে, এটা আপনি কারেক্ট করবেন। সুতরাং আপনার কি কনসেপ্ট ইজ পাওয়ার, কনসেপ্ট ভালো করে বুঝে নিতে হবে, তাই না ভাই? নেক্সট হচ্ছে ফল লাভের সূত্র। ফল কি, গাছের ফল, আপেল, আঙ্গুর? না ভাই, ফল কি, আমরা যে পরীক্ষা দেব, পরীক্ষার ফল বেরোয়, আমরা সবাই জানি, অর্থাৎ পরীক্ষার রেজাল্ট। আমরা যে কোনো একটা কাজ করি, কাজের পরিবর্তে যদি আমরা একটা ভালো ফল পাই, ভালো রেজাল্ট পাই, তখন এই কাজের প্রতি আমাদের মনোযোগটা আরও বাড়ে। ঠিক আছে, আপনি একটা কাজের মনোযোগটা বাড়ে। যেমন আজকে যদি আপনি একটা মক টেস্ট দিলেন, মক টেস্টে আপনি হয়তো আমরা 150 নম্বরে মক টেস্ট নিলাম, মক টেস্টের মধ্যে আপনি যদি 10 বা 20 পান, আপনার মনটা কি ভালো হবে? আপনি এত সব পড়লাম, 10 আর 20 পেলাম, যা আর মক টেস্ট দেবো না, ছাড়ো, হলো না, আপনি তখন নেগেটিভে চলে গেলেন। আর আপনি যদি 150-এর মধ্যে যদি 130, 120 যদি লাভ করতে পারেন, আপনার টার্গেট চলে আসবে, ইয়েস আই এম সাকসেস, একটু যদি চেষ্টা করি তাহলে আমি আরও বেশি পাবো। অর্থাৎ এই যে ফলের যে আশা, ফলের যেটা লাভ, এটা আপনাকে কী করবে, অনুপ্রাণিত করবে। কি বলেছে দেখুন, কাজের ফলাফলের ফলে, কাজের যেটা ফল হয় সেই ফল লাভের ক্ষেত্রে বা ফল লাভের ফলে শিক্ষার্থীদের মনে সন্তুষ্টি আসে। ঠিক আছে না, কাজের ফল লাভের ফলে শিক্ষার্থীদের মনে কী আসবে, সন্তুষ্টি আসবে। তাই সেই শিক্ষণ প্রক্রিয়া অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে, যার ফলে শিক্ষণ প্রক্রিয়াটা কী হয়, অনেক বেশি মজবুত হয় এবং সেটা কী হয়, দীর্ঘস্থায়ী হয়। কিন্তু সেই কাজ যদি শিক্ষার্থীদের মনে বিরক্তির ভাব সঞ্চার করে, তখন সেই শিক্ষণ ক্ষণস্থায়ী হয়ে ওঠে। আপনি টার্গেট রাখবেন, এটাও টার্গেট রাখবেন, যখনই আপনি ক্লাসরুমে যাবেন, শিক্ষার্থীদের পড়াবেন, তখন সেই শিক্ষার্থী যেন বোরিং ফিল না করে, সেই জন্য ভাবে এই স্যার আমাদের কেন ক্লাসে আসলেন। আমরা যখন পড়েছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে ভাই, কোনো স্যার যখন স্কুলে আসেন না, তখন অনেক ভয় লাগে, আর এই স্যার কেন আসলেন, এই স্যার যদি আজকে আমার ক্লাসে আসেন তাহলে রক্ষা নেই, স্যারের ক্লাস যখন হবে, আর স্যারের ক্লাস মানে তো বুঝতে পারছেন ঘুম আসছে ভাই, তো স্যারের ক্লাস শুনলে ঘুম এসে যায়, অর্থাৎ বিরক্তিকর ভাব আসে এবং মনে হয় যে স্যার কখন ক্লাস থেকে বেরিয়ে যাবেন।
তো আপনি এজ এ এইরকম টিচার হতে যাবেন না। আপনি এমন ক্লাস করবেন, এমনভাবে শিক্ষাদান করতে যাবেন যাতে করে আপনার ছাত্ররা যারা রয়েছে তারা, আপনি পরের দিন যদি আপনার 10 মিনিট দেরি হয় তখন ছাত্ররা যাতে বলতে পারে, স্যার আপনি 10 মিনিট আগে আমাদের ক্লাসে এলেন না কেন? আপনি ক্লাসে এলে আমরা অপেক্ষায় থাকি আপনি কখন ক্লাসে আসবেন। এই ধরনের শিক্ষক আমাদের হতে হয়, তাই না? তো দেখুন, এটা হচ্ছে কি ফল লাভের সূত্র। এটা হচ্ছে ফল লাভের সূত্র। আপনি এমন কাজ করাবেন, এমনভাবে শিক্ষান করবেন যাতে করে শিক্ষার্থীদের মধ্যে সন্তুষ্টি চলে আসে। ঠিক আছে? যেমন আপনি কাগজ দিয়ে একটা ফুল বানালেন, তারপর ছাত্রদের বললেন যে তোমরাও ফুল বানাও। তো আপনার দেখা দেখি তারা যখন ফুলটা তৈরি করবে তখন তাদের মনে উৎসাহটা বৃদ্ধি পাবে এবং তারা ওই যে ফুল বানানোটা শিখলো নিজে হাতে করে, আপনার সাহায্যে বা আপনার মাধ্যমে তার এই যে শিখনটা তার কিন্তু অনেক দিন অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়ে যাবে এবং সে যদি ওই জিনিসটাকে বারবার অনুশীলন বা রিপিট করে তখন এটা তার সারা জীবনের জন্য তার কাছে রয়ে থাকবে। ঠিক আছে ভাই, নেক্সট পয়েন্ট দেখছি। ভাষা শিক্ষণের শিক্ষণ তত্ত্বের প্রয়োগের মধ্যে নেক্সট যেটা আমাদের ট্রায়াল অ্যান্ড এরর মেথডের তৃতীয় যেটা সূত্র সেটা হচ্ছে কি প্রস্তুতির সূত্র। প্রস্তুতি মানে কি? প্রিপারেশন। প্রথমে এখানে ডাইরেক্ট বলা হয়েছে প্রস্তুতির সূত্রের মুদ্রা কথা কি? মুদ্রা কথা হচ্ছে আপনার মন, আপনার মাইন্ড। আপনার মনকে আগে প্রস্তুত করতে হবে যে আপনার মনটা শেখার জন্য প্রস্তুত আছে কিনা না। আপনি প্রথমে আপনার নিজেকে টার্গেট করে নিতে পারবেন বা আপনি নিজেকে আগে নিজের মনকে বোঝাতে হবে, ইয়েস আমি পড়ব, আমি এবার পড়াশোনায় মনোযোগ দেব, আমাকে এবার বুঝতে হবে, পড়তে হবে। এই চিন্তাধারাটা আপনার মধ্যে থাকতে হবে। আর আপনি যদি আপনার মন যদি পড়ার জন্য প্রস্তুত না থাকে তাহলে কিন্তু আপনি সেই পড়লে কোনো লাভ হবে না। আপনি এটা চেক করে দেখবেন ভাই, আপনি টেস্টিং করে দেখবেন। কোনো ছাত্র আছে সারাদিন বসে বসে পড়ছে, সে সারাদিন পড়বে, সে পড়বে ঠিক আছে, কিন্তু তার মনটা কিন্তু পড়ায় থাকবে না, তার মনটা থাকবে অন্যদিকে। কারণ সে সারাদিন পড়েও তার কোনো ফায়দা হবে না। পরবর্তী সময় যখন দিনের শেষে সে ভাবে আমি কী পড়লাম, তখন 1-2টা পয়েন্ট হয়তো তার মনে হবে আর বাকিগুলো মনে থাকবে না। আর আপনি যদি মনোযোগ সহকারে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও যদি মনোযোগ সহকারে পড়বেন, আপনি দেখবেন যা পড়ছেন তা আপনার মাইন্ডের মধ্যে সেট থাকছে, তাই না ভাই? সুতরাং মনোযোগ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তো কী বলেছে প্রস্তুতির সূত্র আমরা দেখি। কোনো কিছু শিখনের জন্য আগে মনকে তৈরি করে নিতে হবে। ইয়েস, কোনো কিছু শেখার জন্য আগে আমাদের মনকে তৈরি করে নিতে হবে। মন যদি সায় দেয়, ওয়াও সায় দেয়, কী শব্দ লিখেছি ভাই দেখুন। মন যদি সায় দেয় বা মন যদি কোনো কিছু শেখার জন্য প্রস্তুত হয়ে থাকে তবে সেই শিখন অনেক বেশি আনন্দের হয় এবং শিক্ষার্থীদের মনে তার দীর্ঘদিন গেঁথে যায়। ঠিক আছে না? মন যদি ঠিকঠাক থাকে, মন যদি শেখার জন্য প্রস্তুত থাকে, তখন আপনি যাই শিখবেন না কেন সেটা আপনার মধ্যে দীর্ঘদিন গেঁথে যায়। আমরা অনেকে ফিল্ম দেখি, অনেকে সিরিয়াল দেখি, অনেকে সিনেমা দেখি, যা দেখি তা কিন্তু বন্ধুদের সঙ্গে গিয়ে গল্প করতে পারি যে আজকে আমি ওই সিনেমাটা দেখলাম রে, দারুণ লাগলো। সিনেমার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি তাকে বলে দিতে পারবেন কখন কি হয়েছিল, কখন হিরো এসেছিল, কখন হিরোইন এসেছিল, কখন এন্ট্রি হয়েছিল। ঠিক আছে না? সবগুলো জিনিস আপনি তাকে বলতে পারবেন। ঠিক আছে না? কারণ কি? কারণ আপনার মন যেটা রয়েছে, মনটা খুব ভালো করে জিনিসটাকে দেখেছে, আপনি মন দিয়ে জিনিসটাকে খুব ভালো করে ক্যাচ করতে পেরেছেন। দ্যাট ইজ দ্য ফান্ডা। এবং আপনি যদি টিভি একদিকে চলছে, আপনার চিন্তা অন্যদিকে, সুতরাং ফিল্মে কি চলছে আপনি সেটা 1-2টা পয়েন্ট হয়তো মনে থাকবে, বাকিগুলো কি দেখলাম দাও বলে গেছি ছাড়ো। ঠিক আছে না ভাই? অনেক দেখুন আমরা আমাদের মধ্যে অনেকে যারা মানে খেল পিপাসী বলতে পারি, খেল পিয়াসু, আমরা অনেকে খেলা দেখতে অনেক ভালোবাসি। ঠিক আছে? বিভিন্ন দেশে, ভারত, পাকিস্তান, তারপর IPL, তারপর অনেক ধরনের খেলা আছে, তাই না? T20, সেই খেলার যারা মানে খুব ইন্টারেস্ট, তাদের সঙ্গে খেলার একটা গল্প যদি আপনি বলুন বন্ধুবান্ধবের সঙ্গে, আপনি কিন্তু সম্পূর্ণ গল্পটা তাদেরকে বলতে পারবেন যে কেমন খেলা হয়েছিল, কী করে খেলা হয়েছিল, সবগুলো জিনিস কিন্তু তারা আপনাকে বলে দিতে পারবে। মানে তারা মনোযোগ সহকারে সব সম্পূর্ণ খেলাটা তারা দেখতে পারছে। কিন্তু যে শিখন গ্রহণ করার জন্য শিক্ষার্থীর মন প্রস্তুত থাকে না, অর্থাৎ শিক্ষার্থীকে জোর করে কোনো কিছু শেখার জন্য চাপিয়ে দেওয়া হয়, সেই শিখন মোটেই শিক্ষার্থীদের মনে দীর্ঘস্থায়ী হয় না। যে কোনো শিক্ষা আপনি যা শেখাচ্ছেন সেটা যদি শিক্ষার্থীদের মনে যেটা বোরিং ফিল হয় বা আপনি যদি তাকে জবরদস্তি শেখাতে চান, তার মন যদি প্রস্তুত না থাকে শেখার ক্ষেত্রে, তো আপনি তাকে যতই শেখান না কেন একটু সময় পর বা কিছুদিন পর সে সেই জিনিসটা ভুলে যাবে। সুতরাং দ্যাট ইজ কল প্রস্তুতির সূত্র ইজ দ্য মেইন ফান্ডা। নেক্সট 2 নম্বর যেটা তত্ত্ব রয়েছে সেটা বলেছে পেভলভের প্রাচীন অনুবর্তনবাদ। এতক্ষণ ছিল থর্নডাইক, এবার আছি পেভলভের ক্ষেত্রে। পেভলভের প্রাচীন অনুবর্তনবাদে কী বলেছে দেখুন। পেভলভের প্রাচীন অনুবর্তনবাদের মূল বক্তব্য হলো ছাত্র ও তার বিষয়বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন। অর্থাৎ আমরা যে টপিকটা শেখাবো, টপিকটা যেন বাস্তব রিলেটেড হয়। ঠিক আছে? ওই জিনিসটা যেন খুব ভালো করে সে বুঝতে পারে।
ঠিক আছে, বাস্তব জিনিসের সঙ্গে তাকে আমি যখন তুলনা করে বোঝাবো, সেই জিনিসটা তার সামনে রয়েছে, ওইটাকে বুঝে সে যখন খুব ভালো করে শিখবে, অর্থাৎ ছাত্র এবং তার যেটা বিষয়বস্তু যেটা আমি শেখাচ্ছি টপিক বা কন্টেন্ট, তার সঙ্গে ছাত্রের একটা রিলেটিভ সম্পর্ক আপনাকে তৈরি করতে হবে, তখনই আপনার যে শিক্ষণ প্রক্রিয়া বা শিক্ষণ প্রক্রিয়াটা খুব ভালো হবে। ছাত্রের সঙ্গে যদি তার বিষয়বস্তু নিবিড় সম্পর্ক রচনা না হয়, তাহলে সেই শিক্ষণ প্রক্রিয়া ক্ষণস্থায়ী হয়ে ওঠে। ক্ষণস্থায়ী মানে কি, আপনি শেখাচ্ছেন, ঠিক আছে, শেখাচ্ছেন, ছাত্ররা শিখে গেল, কিন্তু কিছু সময় পর সে কী করবে, ভুলে যাবে, তার শিক্ষণ প্রক্রিয়াটা দীর্ঘস্থায়ী কখনো হবে না। তারপর দেখুন গ্যাস্টাল্টের অন্তর্দৃষ্টি তত্ত্ব। গ্যাস্টাল্টরা কী বলেছে দেখুন, এই তত্ত্ব অনুসারে কোনো সমস্যার উপর সমাধান সূত্র বের করতে হলে আগে সেই সমস্যার সমগ্র রূপটি সম্পর্কে ধারণা গড়ে তুলতে হবে। ঠিক আছে, আপনার কোনো একটা সমস্যা হয়েছে, এবার ধরুন আপনার একটা সমস্যা হয়েছে, আপনি আগে ফোন করছেন, আপনি ফোন করে বললেন যে স্যার সিটেট বাংলা ভাষা, স্যার বাংলা ভাষা, স্যার বাংলা ভাষা, স্যার আপনি বারবার শুধু স্যার বাংলা ভাষা বলেন, আমি কি কিছু বুঝতে পারবো? এবং আপনার কি হয়েছে, আমি কি আপনাকে কোনো সমস্যার সমাধান দিতে পারবো না? আপনি যদি বলুন পার্টিকুলার একটা নির্দিষ্ট সমস্যা, সম্পূর্ণ সমস্যাটা যদি খুলে বলুন যে স্যার আপনি একটা ক্লাস দিয়েছিলেন ভাষা শিক্ষণের শিক্ষণ তত্ত্বের প্রয়োগ, এই ক্লাসটা আমি বুঝেছি, কিন্তু একটা পয়েন্ট, যে পয়েন্টটা আপনি বলেছিলেন অনুশীলনের সূত্র, এই পয়েন্টটা আমি বুঝতে পারিনি, তো এই পয়েন্টটা মূলত আসলে এই পয়েন্টটা কী সেটা যদি আমাকে একটু বলেন তাহলে খুব ভালো হয়। তখন আমি আপনার সমস্যাটা বুঝতে পারবো যে ইয়েস, আপনি এই টপিক বা ওই জায়গাটা আপনি বুঝতে পারেননি, তখন আমি আপনাকে সেই সমস্যার সমাধানটা করে দেব। ঠিক আছে না? বা আপনি যদি নিজেই যদি সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন, এই সমস্যাটা কেন হলো, তখন আপনি কি করবেন, এই সমস্যার সমাধান আপনি নিজে থেকে বের করতে পারবেন। ঠিক আছে না? এক্ষেত্রে খণ্ড খণ্ড ধারণা গড়ে তুললে সমস্যার গভীরে প্রবেশ করা যাবে না। খণ্ড খণ্ড ধারণা নয়, সম্পূর্ণ হোল কনসেপ্ট, পুরো সমস্যাটা আপনাকে তুলে ধরতে হবে। কোনো সমস্যা নিয়ে যদি গভীরভাবে চিন্তা করতে করতে হঠাৎই তার সমাধান সূত্র বের করে নিয়ে আসা যাবে, যদি কোনো সমস্যার কোনো একটা সম্পূর্ণ সমস্যা নিয়ে যদি আমি বারবার এই সমস্যা নিয়ে যদি আমি চিন্তা করতে থাকি, তখন হঠাৎ করে এই সমস্যার সমাধান যেটা রয়েছে, সমস্যার সমাধানটা আমার মধ্যে কী আসবে, চলে আসবে। আর একেই বলা হবে কি, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব। এই তত্ত্বকে কাজে লাগিয়ে কোনো মানুষ তার প্রকৃত মানসিক ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে। প্রকৃত মানসিক যেটা আমাদের ক্ষমতা রয়েছে, যদি আমরা এইভাবে যদি চিন্তা করতে থাকি, তো চিন্তা করতে করতে আমাদের মধ্যে এটার কারেক্ট আনসার কী হবে সেটা আমরা খুঁজে বের করতে পারবো, এবং তার সমস্যার সমাধান কী সেটা আমরা বের করতে পারবো, যার ফলে আমাদের মানসিক ক্ষমতাটা মজবুত হবে। তারপর দেখুন কার্ল লিওনের ফিল্ড থিওরি। তো কার্ল লিওনের ফিল্ড থিওরি কী বলেছে, এই তত্ত্বের মূল বৈশিষ্ট্য হলো শিকড়ের ক্ষেত্রে দুই ধরনের শক্তি কাজ করে। শিকড়ের ক্ষেত্রে কয় ধরনের শক্তি কাজ করে বলেছে ভাই? দুই ধরনের শক্তি কাজ করছে। কি? একটা হচ্ছে সদর্থক বা ইতিবাচক শক্তি, আর একটা হচ্ছে ন্যাঞ্জর্থক বা নেতিবাচক শক্তি। ঠিক আছে, এবার একটা উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিই আপনাদের উদাহরণ। দেখুন, সিটেট পরীক্ষা আপনি দিচ্ছেন, ভালো করে পড়ছেন, আপনি পরীক্ষা পাস করবেন। ঠিক আছে, এবার আপনি যদি 90 পেয়ে পাস করেন, সিটেট পরীক্ষায় আপনি 90 মার্কস স্কোর করেন, আমরা জানি জেনারেলি 90 পেলে আমরা পাস, আমরা কোয়ালিফাই। কিন্তু আজকালকের দিনে বর্তমান যুগে আপনি যদি 90 পেয়ে যদি সিটের পরীক্ষা ক্র্যাক করেন, তাহলে আপনি চাকরি পাচ্ছেন না বলে ধরে নিন। হয়তো যদি আপনার ভাগ্য ভালো থাকে, কপাল ভালো থাকে, সেটা অন্য কথা, কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না। কারণ কি? আপনি জানেন কারণ কি? আমি কেন বলবো, বলুন কারণ কি? কারণ একটি মাত্র শব্দ যাকে বলা হয়, কি বলা হয় ভাই? কাট অফ। আমরা যখন আমি পাসও করবো, সিটেট পরীক্ষার পাস সার্টিফিকেটও আমি পাবো, কিন্তু চাকরির ক্ষেত্রে আমি অ্যাপ্লাইও করবো, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আমার হবে না। অ্যাপয়েন্টমেন্ট কার হবে? যাদের আমার থেকে বেশি নম্বর রয়েছে তাদের। এবার আপনাকে টার্গেট রাখতে হবে যে আমাকে 120 থেকে 130 পেতে হবে, কমসে কম 130 প্লাস যদি পাই তাহলে তো কোনো কথাই নেই, আর একান্ত কম করে হলেও আমাকে 120 প্লাস পেতে হবে। এবার আমার অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, স্যার 120 প্লাস আমার পক্ষে সম্ভব নয়, বা 130 প্লাস আমার পক্ষে সম্ভব নয়। আপনি যে প্রথমেই যে বললেন আমার পক্ষে সম্ভব নয়, এটা হচ্ছে আপনার নেগেটিভ থিঙ্কিং। কেন সম্ভব নয় ভাই? আপনার বন্ধুবান্ধব, আপনার সমবয়সী, আপনার সঙ্গী সাথীরা যদি পেতে পারে, তো আপনি কেন পারবেন না? অনেকে আপনি চিন্তা করছেন 120 কেন ভাই, 135, 34 যত বেশি আমার সম্ভব আমি চেষ্টা করব। কারণ কি? কারণ সিটের পরীক্ষা সিলেবাসের মধ্যে আসে স্যার, সিলেবাসের বাইরে আমাদের কোনো প্রশ্ন আসে না। তাই সবগুলা সিলেবাসে সবগুলা টপিক যদি আমি ভালো করে পড়ে নেই, তাহলে সিলেবাসের বাইরে তো প্রশ্ন আসবে না। তাহলে আসুক না, যাই হোক, আমার কি এসে গেল, আমি তো পারবো, আমি তো 100% দেখবো। দ্যাট ইজ কল পজিটিভ থিঙ্কিং।
এবং আপনার সেই 125 পেতে গেলে আপনার অনেক ধরনের নেগেটিভ থিঙ্কিং কাজ করবে। আপনার অনেক ঘরের কাজ রয়েছে, বাইরের কাজ রয়েছে, অনেক পরিবারের চাপ রয়েছে, টাকা পয়সা কাজ রয়েছে। যদি আপনারা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তো হলোই ভাই, ঘরে রান্না বান্না করতে হবে, কাপড় কাচতে হবে, বাসন ধুতে হবে ইত্যাদি অনেক কাজে স্যার টাইম পাওয়া যায় না, এতটুকু পড়তে পারি না, এতটুকু সময় আমরা পাই না, সুতরাং 120 সম্ভব নয়। এই নেগেটিভগুলোকে আপনাকে কাটিয়ে পজিটিভে আনতে হবে। ঠিক আছে, এই দুইটা শক্তি দেখুন কে বলেছে, এবার দেখি। কিছু শক্তি আছে যেগুলি ছাত্রদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ভীষণভাবে সাহায্য করে। আপনার গোল কি, আপনার টার্গেট কি 130+? ঠিক আছে, তো এমনকি এই যে পজিটিভ শক্তির মাধ্যমে আপনি 120 বা 130+ আপনি পেতে পারেন। ঠিক আছে, কিন্তু আবার এই যে বললাম যে কারো আছে যারা বলবে না স্যার আমার পক্ষে 120 130+ পাওয়া সম্ভব নয়, কারণ কি আমার ঘরের চাপ, পরিবারের চাপ, অনেক কিছুর চাপ। আবার যে শক্তিগুলি ছাত্রদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে বাধা তৈরি করে সেগুলিকে ন্যায্যত্বক শক্তি বলা হয়। এই দুই প্রকার শক্তির যৌথ মিলনে যে মনোবিজ্ঞানমূলক ফিল্ড তৈরি হবে সেটি ব্যক্তির শিকড়মূলক প্রতিক্রিয়া জাগিয়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ এই প্রতিক্রিয়ার মাধ্যমেই আমরা এই পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা চিন্তাধারার মাধ্যমে আপনি চিন্তাধারা করবেন যে আপনি 120+ পাচ্ছেন কিনা না। এই নেগেটিভগুলোকে কাটিয়ে যদি আপনি পজিটিভের দিকে চলে আসতে পারেন তখনই আপনি একটা ভালো নাম্বার পাবেন। আর যদি আপনি নেগেটিভে থেকে যান তাহলে কিন্তু আপনার দ্বারা সেই আর ভালো নম্বর ক্র্যাক করা হলো না। তো এটাই হচ্ছে কি কার্ল লিওনের ফিল্ড থিওরি মেইনলি। নেক্সট দেখুন কি বলেছে, ভাষা শিক্ষণের মূল নীতিগুলি গড়ে উঠে ভাষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানকে কেন্দ্র করে। ভাষা শিক্ষণের মূল নীতি যেগুলো রয়েছে এগুলো গড়ে উঠবে দুইটাই জিনিসের উপর ভিত্তি করে, দুটো বিজ্ঞানের উপর ভিত্তি করে। একটা হচ্ছে ভাষা বিজ্ঞান, একটা হচ্ছে মনোবিজ্ঞান। তো ভাষা বিজ্ঞানে কী কী থাকছে, ভাষা বিজ্ঞানে থাকছে ভাষার নিয়ম, আর মনোবিজ্ঞানে থাকছে শিক্ষণের মূল তত্ত্ব। ঠিক আছে, এই দুইয়ের উপর কেন্দ্র করে ভাষা শিক্ষণের নীতিগুলি আলোচনা করা হয়। তো এবার ভাষা শিক্ষণের নীতিগুলি কিছু আমি আলোচনা করবো, সম্পূর্ণ ডিটেলসে দেখতে থাকুন। শিক্ষার্থী সম্পর্কে ধারণা গড়ে তোলা। শিক্ষার্থী সম্পর্কে প্রথমে আমাকে ধারণা তৈরি করতে হবে। একজন প্রকৃত ভাষা শিক্ষক প্রথমেই বিবেচনা করবেন যে কোন শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন বা দিতে যাচ্ছেন। আপনি প্রথমে শিক্ষার্থীদের যে মানসিক, আধ্যাত্মিক, চারিত্রিক সবগুলো জিনিস আপনাকে জানতে হবে। শিক্ষার্থী অর্থাৎ এক কথায় সে শিক্ষার্থী বিষয়ে আপনাকে কী করতে হবে, জানতে হবে। আপনি যে শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন তাদের মানসিক জগৎ কী রয়েছে, সামাজিক জগৎ কী রয়েছে সেই সম্পর্কে আপনার একটা ধারণা থাকা উচিত। সে হয়তো মানসিক দিক দিয়ে অনেক প্রেশারে রয়েছে বা সামাজিক দিক দিয়ে অনেক চাপে রয়েছে, তাকে যদি আপনি শিক্ষা দিতে যান তাহলে সেই শিক্ষাটা সে তৎক্ষণাৎ গ্রহণ করতে পারবে না। তাকে সেই সামাজিক চিন্তাধারা থেকে বা মানসিক চিন্তাধারা থেকে তাকে প্রথমে মুক্তি বা বিরতি দিতে হবে। ঠিক আছে না? তো এই পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানতে হবে, সেই সমস্যাকে সমাধান করতে হবে। তার মানসিক কী সমস্যা রয়েছে, তার সামাজিক কী সমস্যা রয়েছে, এই সমস্যাটা আগে তাকে সমাধান করিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে তারপর আপনি তাকে ভাষা শিক্ষা দিতে হবে, প্রথম পয়েন্ট। এর জন্য দরকার হলে আপনি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিতে পারেন। এই যে প্রয়োজন যদি হয় তাহলে আপনি অন্যান্য শিক্ষক রয়েছে বা শিক্ষিকা রয়েছে আপনি তাদের ক্ষেত্রেও সাহায্য নিতে পারেন। একজন শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ার দিকে শুধু নজর দিলেই শিক্ষকের দায়িত্ব শেষ হয়ে যায় না। ওয়াও, ইম্পর্টেন্ট পয়েন্ট। কী বলেছে ভাই, একজন শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ার দিকে যদি আপনি শুধু দৃষ্টিভঙ্গি দেন বা নজর দেন তখনই কিন্তু শিক্ষকের দায়িত্ব এখানে শেষ হয়ে যায় না, বরং তাদের সম্পর্কে বাড়তি কিছু ধারণা পেলে তার শিক্ষণ প্রক্রিয়া আরও বেশি গতিশীল হবে। এই শিক্ষার্থী সম্বন্ধে আপনাকে আরও কিছু বাড়তি ধারণা লাভ করতে হবে, যার ফলে শিক্ষণ প্রক্রিয়াটা কী হবে, আরও বেশি গতিশীল হয়ে উঠবে। তারপর দেখুন, শিক্ষার্থীকে পঠন পাঠনে যুক্ত করা। শিক্ষার্থীদের পঠন পাঠনে যুক্ত না করলে তার পঠন হবে কি করে, তাই না ভাই? ভাষা শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পঠন পাঠনের সময় উপযুক্ত করা। প্রত্যেকটা শিক্ষার্থীকে আপনি সময় দিতে হবে পঠন পাঠের, অর্থাৎ রিডিংয়ের জন্য আপনি তাকে সময় দিতে হবে। একজন ভাষা শিক্ষক সবসময় নজর দেবেন পাঠদানকালে শিক্ষার্থীরা যেমন সেই বিষয় সম্পর্কে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারে। হোয়াট ইজ রিডিং, প্রথমে আমরা জানতে হবে হোয়াট ইজ রিডিং। রিডিং মানে কি ভাই? এখানে কি লেখা আছে আপনি সেটা পড়ে নিলেন, আপনার রিডিং হয়ে গেল না। রিডিং মানে হচ্ছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে ভাই, ধরে নিন একটা উদাহরণ সহজে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরে নিন এখানে একটা স্কুলের দেওয়াল রয়েছে, ঠিক আছে? তো এই দেওয়ালে লেখা আছে যে এখানে আপনি গাড়ি পার্ক করবেন না, গাড়ি পার্ক করলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে। আপনি সেটা লেখা আপনি পড়লেন, পড়ার পরও আপনি কি লেখা আছে সেটা বুঝতে পারলেন না, না বুঝে আপনি কি করলেন, আপনি এখানে বাইক রেখে গেলেন। যখন আপনি কাজ সেরে আসলেন তখন দেখলেন যে আপনার নামে 1000 টাকার চালান কাটা হয়ে গেছে। তার মানে কি,
এখানে কি লেখা ছিল সেটা আপনি বুঝতে পারেননি। তো এখানে কি লেখা ছিল সেটা আপনি যদি বুঝতে পারেননি তাহলে এই পড়ার আপনার মাহিত্য কোথায় গেল? আপনার পড়া কি কোনো কাজে লাগলো? আপনার পড়া কোনো কাজে লাগলো না। সুতরাং এই পড়াকে রিডিং বলা হয় না। ঠিক আছে ভাই? সুতরাং যেটা জিনিস পড়বেন সেটার প্রতি আপনাকে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে এবং ছাত্রদেরকেও তার মূল্যবান মতামত ব্যক্ত করতে হবে পড়া শেষ করার পর। শিক্ষক শুধু পড়িয়ে গেলে আর শিক্ষার্থী কোনো বলার সুযোগ পেল না তা যেন না হয়। শিক্ষক শুধু বলে গেলেন এবং শিক্ষার্থী কোনো কিছু সুযোগ পেল না সেটা যেন না হয়। ক্লাসের সময় যদি 40 মিনিট হয় তাহলে শিক্ষার্থীদের প্রায় 20 মিনিট সেই সম্পর্কে বলার সুযোগ করে দিতে হবে। মনে রাখতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের সমান অংশগ্রহণের মাধ্যমে দিয়েই ভাষা শিক্ষণ কী হয়, মজুদ হয়। ঠিক আছে? কে কিছু কিছু সময় দিতে হবে তার মতামত প্রকাশ করার জন্য। আপনি যখনই একটা ক্লাস কন্ডাক্ট করবেন, ক্লাসের সময় এটা চিন্তা করবেন যে সবাই যাতে আপনি যেটা ক্লাস করাচ্ছেন এই ক্লাসের বিষয়ে সবাই যাতে তার মতামত যাতে দিতে পারে। অর্থাৎ কেউ বুঝতে পারলো কি না এই শিশুটা কতটুকু বুঝতে পারলো না বুঝতে পারলো এই সম্বন্ধে আপনি তাকে কিছুটা সময় দিতে হবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তাই বলা হচ্ছে ক্লাসের সময় যদি আপনি 40 মিনিট নেন তাহলে সেই টোটাল সময়ের 20 মিনিট আপনি ক্লাস নিজে কন্ডাক্ট করবেন আর বাকি 20 মিনিট সময় রাখবেন আপনার লেসন প্ল্যানে, যাতে করে শিশুরা সঙ্গে আপনার যে মতামত বা মত বিনিময় সেটা আদান প্রদান করতে পারেন। তো নেক্সট পয়েন্ট কী দিয়েছি দেখি। নেক্সট পয়েন্ট দেখুন, অনুশীলনের সুযোগ দেওয়া। অনুশীলনের জন্য সুযোগ দিতে হবে। সেটা কী ধরনের দেখি ভাই? ভাষা শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, কী দিক রয়েছে? অনুশীলন বা চর্চা করা। ঠিক আছে? অর্থাৎ আমরা জানি বা আগে আমরা বলেছি যে বিষয়ে আপনি বেশি অনুশীলন করবেন, বেশি চর্চা করবেন, এটা সবসময় আপনার মাথায় থাকবে। তো অনুশীলনের সুযোগ দিতে হবে, তাকে অপরচুনিটি দিতে হবে। আসলে আমরা কোনো বিষয় যত চর্চা করি ততই সেই বিষয় সম্পর্কে আমাদের দক্ষতা বাড়ে। ঠিক কিনা না বলুন? যে বিষয় নিয়ে আপনি যত বেশি চর্চা করবেন সেই বিষয় আপনার তত বেশি মনে থাকবে এবং সেই বিষয় সম্পর্কে আপনার দক্ষতা তত বাড়বে। তাই ভাষা শিক্ষক সবসময় এই বিষয়ের দিকে নজর দেবেন। শিক্ষার্থীরা যেন বিষয়গুলো অবশ্যই চর্চার মধ্যে রাখে। যে কোনো বিষয় আপনি করাচ্ছেন বিষয়গুলো সবসময় তাদেরকে চর্চার মধ্যে রাখবেন। একটা বিষয় আপনি আজকে পড়িয়ে গেলেন, আবার 4 দিন পর আবার সেটাকে কিছু হলেও আপনি এটা রিপিট করুন। যেমন আপনি একটা পার্ট পড়ালেন 3 দিন আগে, যেটা হচ্ছে 3টি মাছের কাহিনী। তো আপনি অন্য প্রসঙ্গে গল্প করতে করতে হঠাৎ আপনি তাদেরকে বলতে পারেন যে গত আমরা একদিন পড়িয়েছিলাম যে মাছের কাহিনী, তোমাদের মনে আছে? তো বলো তো সেই 3টা মাছের নাম কী কী ছিল? এই যে তার চর্চা, তখন সে চিন্তা করতে লাগবে যে হ্যাঁ স্যার তো পড়িয়েছিলেন মাছ 3টা কী কী ছিল। সে তখন ভাবতে থাকবে, অর্থাৎ তার যেটা অনুশীলন বা চর্চা সে ভাবতে থাকবে, তখন তার মধ্যে সেটা মেমোরাইজ সেটা হওয়ার চান্স রয়েছে বা তার সেটা পুনরায় জাগরিত হবে তার মনের মধ্যে। এর জন্য শিক্ষক শিক্ষার্থীদের লেখার অভ্যাস বাড়ার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি তাদের কী করতে পারেন? লেখার অভ্যাস বাড়ার দিকে একটা দৃষ্টি দিতে পারেন। তারপর দেখুন 4টি ভাষা দক্ষতায় শিক্ষা দেওয়া। ভাষা দক্ষতায় শিক্ষা দিয়ে আমরা টোটাল কয়টি ভাই? 4টি। কী কী রয়েছে 4টি দক্ষতা? দেখুন, শ্রবণ, কথন, পঠন এবং লিখন। যে কোনো একটি ভাষায় যদি দক্ষ হয়, বাকি 3টা যদি অদক্ষ হয় তাহলে সেটা কিন্তু সম্ভব না। ভাষা শিক্ষণের নীতিয়ে বলেছে যে 4টা ভাষার দক্ষতায় তাকে শিক্ষা দিতে হবে। যেমন তার শ্রবণের শক্তি থাকতে হবে, তেমনি কথনও থাকতে হবে, তেমনি পঠনও থাকতে হবে এবং তেমনি লিখনও থাকতে হবে। এর মধ্যে শ্রবণ ও পঠন হলো গ্রহণমূলক দক্ষতা। তো কোনগুলা গ্রহণমূলক দক্ষতা, কোনগুলা সৃজনমূলক দক্ষতা, তাছাড়া প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা, এই নিয়ে আমরা ডিটেলসে ক্লাস অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আপনারা দেখে না থাকলে কাইন্ডলি অবশ্যই দেখে নেবেন আমাদের কনসেপ্টের ক্লাসে। তো রিসিপটিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিল নিয়ে আমরা একদম ডিটেলস আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে, আপনার জানা রয়েছে। তো এখানে শুধু জাস্ট আপনাদের হাইলাইট করে দিচ্ছি। দেখুন, শ্রবণ ও পঠন হলো কি? গ্রহণমূলক দক্ষতা, আর কথন এবং লিখন হচ্ছে কি? সৃজনশীল দক্ষতা। ভাষা শিক্ষকের প্রধান কাজ হলো এই বিষয়গুলিকে মাথায় রেখে শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের পথকে সুগম করে তোলা। এই জিনিসগুলোকে মাথায় রেখে শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের যেটা পথ রয়েছে পথকে আপনি সুগম করবেন, তারা যেন ভাষা শিক্ষণটা একটা ভালো একটা প্রকার বা রূপ তারা নিতে পারে। তিনি 4টি ভাষার দক্ষতা কখনো পৃথকভাবে আবার কখনো একই সঙ্গে শিক্ষার্থীদের শেখাবেন। তিনি কখনো তিনি শ্রবণের দিকে লক্ষ্য রাখতে পারেন, কখনো শুধুমাত্র কথন, কখনো শুধুমাত্র পঠন, কখনো শুধুমাত্র লিখন করাতে পারেন, আবার কোনো সময় কম্বাইন সবগুলোকে একত্রে তিনি শেখাতে পারেন। ঠিক আছে ভাই? তো শ্রবণ, কথন, পঠন এবং লিখন কি? হোয়াট ইজ শ্রবণ? শ্রবণ মানে কি? শ্রবণ মানে শুধু যে মুখে বললাম শ্রবণ, সেটা শ্রবণ নয় ভাই। আমি যে খালি উচ্চারণটা বলে দিচ্ছি শ্রবণ বা আপনি কানে শুনছেন শ্রবণ, দ্যাট ইজ কল নট শ্রবণ।
শ্রবণের অনেক বিষয় রয়েছে, পুরো বিস্তারিত ক্লাস আমরা দিয়েছি, আপনি দেখে নেবেন। শুধু শ্রবণ কেন, শ্রবণ, কথন, পঠন, লিখন সবগুলি আমরা একদম আলাদা আলাদাভাবে ডিসকাস করেছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তারপর দেখে নেওয়া যাক ব্যবহারিক ও অর্থপূর্ণ শিখন কি বলেছে দেখি। শিক্ষার্থীদের অভিজ্ঞতালব্ধ বিষয় ও মূল্যবোধকে কাজে লাগিয়ে ভাষা শিক্ষক সবসময় শিক্ষার্থীদের ব্যবহারিক ও অর্থপূর্ণ শিক্ষণ দিতে সক্ষম। ব্যবহারিক মানে কি, তারা ব্যবহার করে করে শিখবে, যে কোনো জিনিস তারা ব্যবহার করে শিখবে। যেমন আপনি কাগজ দিয়ে একটা নৌকা বানাতে তাদেরকে বললেন, সে কাগজটাকে ব্যবহার করে নৌকা বানানো শিখছে, কাগজটাকে ব্যবহার করছে। এই ধরনের যে কোনো জিনিস শিক্ষার্থীদের যেটা অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতা থেকে সে যদি নিজে থেকে কোনো কিছু জিনিস ব্যবহার করে যে জিনিসটা সে শিখবে, সেই শিক্ষণটা তার কাছে সারা জীবনের জন্য সাকসেসফুল হয়ে থাকবে। ঠিক আছে, এতে করে শিক্ষার্থীও যেমন শিক্ষণে আগ্রহী হবে, তেমনি শিক্ষকও বুঝতে পারবে তার শিক্ষণ প্রক্রিয়া ফলপ্রসূ হচ্ছে। এতে করে শিশুরা যে শিক্ষণ করবে সেটা তারা খুব আগ্রহী হবে, মনোযোগ সহকারে তারা শিখবে এবং শিক্ষকও বুঝতে পারবেন যে তার শিক্ষণ প্রক্রিয়াটা কী হচ্ছে, সাকসেসফুল হয়েছে। তারপর দেখুন পরবর্তী পয়েন্ট কী বলেছে ভাই, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া। প্রথমে আমাদের জানা বিষয় থেকে অজানা বিষয়ে যেতে হবে। কিভাবে দেখি, শিক্ষণ প্রক্রিয়ার এটি একটি গুরুত্বপূর্ণ নীতি। শিক্ষণ প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ নীতি কি, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া। কারণ কি, কারণ প্রথমেই যদি আপনি তাকে অজানা একটা বিষয়ের দিকে আপনি নিয়ে যান, যেমন আপনি তাকে এই যে বৃত্ত সম্বন্ধে আপনি তাকে বোঝাতে চাইছেন, এবার প্রথমেই আপনি যদি তাকে বলেন যে এটা হচ্ছে বৃত্ত, তখন আপনি বৃত্ত তাকে বলবেন, সে হয়তো ভুলে যেতে পারে। আপনি এটার সঙ্গে বাস্তব কিছু রিলেটেড বা তার জানা বিষয়ের সঙ্গে আলোচনা করুন। যেমন তাকে বলুন যে এই ধরনের কি জিনিস তোমরা দেখেছো, তখন অনেকে বলবে যে স্যার আমাদের ঘরে মা বা দিদি এই রুটি তৈরি করেন, আমাদের ঘরে মা বা দিদি রয়েছে, তারা কী করে, রুটি তৈরি করে। স্যার রুটিটা দেখতে প্রায় এই দেখুন। ঠিক আছে, তো এই রুটি থেকে, খাবারের যে রুটি, এই রুটি বা পরোটা থেকে আপনি তাকে এই বৃত্ত, গোলাকার, গুল মানে বৃত্ত পর্যন্ত তাকে নিয়ে যাবেন। ঠিক আছে ভাই, তো এই ধরনের জানা বিষয় থেকে অজানা বিষয় তাকে যেতে হবে আপনাকে। এই নীতির সাহায্যে একজন শিক্ষক অজানা বিষয়গুলির সঙ্গে জানা বিষয়গুলির ঠিক কোথায় কোথায় মিল আছে, এই যে বললাম জানা এবং অজানার যে মিল, এই দেখুন এই গুল্লুর সঙ্গে, এই যে গুল যেটা দেখছি গোলাকারের রুটির সঙ্গে কিন্তু বৃত্তের সম্পর্ক রয়েছে। এইভাবে একটার সঙ্গে আরেকটা, শিক্ষার্থীরা যা জিনিসটা জানে, এই জানা বিষয় থেকে আপনি থেকে অজানা যে বিষয়, সিমিলার যে অজানা বিষয় রয়েছে, এই অজানাতে আপনি পৌঁছাবেন। ঠিক আছে ভাই, তারপর নিজের মতো করে একটা পাঠ পরিকল্পনা তৈরি করবেন, যাতে ক্লাসে ছাত্রছাত্রীদের একটা মেল ধরাতে পারেন। এতে ছাত্রছাত্রীদের কাছে অজানা বিষয় বোঝা অনেক সহজ হয়ে উঠবে। এতে ছাত্রছাত্রীরা কী করতে পারবে, অজানা বিষয়গুলো তারা খুব সহজে কী করতে পারবে, শিখতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখুন মূর্ত থেকে বিমূর্ত ধারণার দিকে যাওয়া। কোনো বিমূর্ত বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের স্পষ্ট ধারণা দিতে হলে প্রথমে তাদের মূর্ত বিষয়ে ধারণা দেওয়া উচিত। হোয়াট ইজ মূর্ত, হোয়াট ইজ বিমূর্ত ভাই? মূর্ত মানে যে জিনিসটা আমরা দেখতে পাই, টাচ করতে পারি, আর বিমূর্ত মানে যে জিনিসটা দেখতে পাই না, টাচ করতে পারি না, দ্যাট ইজ কল বিমূর্ত। তা প্রথমে তাকে সেই মূর্ত জিনিস যে জিনিসটা স্পর্শ করা যায় বা চোখে দেখা যায়, এই জিনিস দিয়ে আপনি তাকে প্রথমে বোঝান, আর ওটা দিয়ে বোঝাতে আপনি বিমূর্ত যে জিনিসটা দেখা যায় না, যেমন সৌরজগৎ আমরা দেখতে পাই না, এই সৌরজগৎ যে দেখতে পাই না, কিন্তু সৌরজগৎ বলে কিছু একটা আছে, তাই না? এই সৌরজগৎকে আপনি বুঝাবেন এটা বিমূর্ত। প্রথমে মূর্ত, যেমন সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য থেকে আপনি সৌরজগৎ পর্যন্ত তাকে নিয়ে যান। ঠিক আছে, বিশেষ করে ব্যাকরণ শিক্ষাদানের কাজে এই শিক্ষণ নীতি অনেকটাই কার্যকরী ভূমিকা নেয়। এই যে মূর্ত থেকে বিমূর্তর দিকে যখন যাবেন, তখন এই যে শিক্ষাটা অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত ধারণার দিকে গিয়ে যে এই শিক্ষাটা বিশেষ করে ব্যাকরণ শিক্ষাদানের কাজে এই শিক্ষণ নীতিটা অনেকটাই কার্যকরী ভূমিকা নেবে। এক্ষেত্রে গ্রামার গেম বিষয়টি শিক্ষকের মাথায় রাখা জরুরি। গ্রামার গেম বলে একটা গেম রয়েছে, এই গেমটা শিক্ষকের মাথায় রাখা জরুরি। আপনারা সবাই জানেন হোয়াট ইজ গ্রামার গেম। যদি জানা না থাকে তাড়াতাড়ি কমেন্ট করুন যে স্যার গ্রামার গেম কি, তখন আপনি আলাদা একটা ক্লাসে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস বুঝিয়ে দেবো। এতে করে শিক্ষার্থীদের মনে কোনো ধরনের বিমূর্ত বা জটিল বিষয় বুঝতে সাহায্য করবে। ঠিক আছে, তারপর দেখুন ব্যাকরণগত দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ভাষা শিক্ষণে কী বলেছে দেখি। ব্যাকরণ শিক্ষাদানের সময় শিক্ষক অনেক বেশি যত্নবান হবেন। ব্যাকরণ শিক্ষাদানের সময় শিক্ষককে অনেক বেশি যত্নবান হতে হবে। তাকে লক্ষ্য রাখতে হবে ব্যাকরণ শিক্ষা যেন শিক্ষার্থীদের কাছে বোঝা হয়ে না যায়। বোঝা মানে বুঝতে পারছেন তো, ভারী। তাকে লক্ষ্য রাখতে হবে যে ব্যাকরণ শিক্ষা যেন শিক্ষার্থীদের কাছে কী না হয়ে যায়, বোঝা যাতে না হয়ে যায়। আর তার জন্য তাকে অবরোহী পদ্ধতি বাদ দিয়ে আরোহী পদ্ধতি দিয়ে ব্যাকরণ শিক্ষাদান করতে হবে। এবার দেখুন হোয়াট ইজ অবরোহী, হোয়াট ইজ আরোহী।
আপনারা জানেন অবরোহী এবং আরোহী। তো আরোহী পদ্ধতিতে আপনাদের ব্যাকরণ শিক্ষাদান করতে হবে। আরোহী মানে কি, জানা থেকে অজানা, উদাহরণ থেকে সূত্র, এই ধরনের পদ্ধতিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে শিক্ষার্থী দেখুন চলে আসলো উদাহরণের সাহায্যে নিজেরাই ব্যাকরণের সূত্রগুলো বের করে আনতে পারে। প্রথমে আপনি কয়েকটা উদাহরণ তাকে দেখিয়ে দেবেন। তো কয়েকটা উদাহরণ যখন সেম হবে তখন সে বুঝতে পারবে যে স্যার এটা একটা সূত্রে পরিণত আমরা করতে পারি, এই ধরনের উদাহরণ দিয়ে আমরা একটা সূত্রে আমরা পরিণত করতে পারি। একেই বলা হয়, এই তত্ত্বকে বলা হচ্ছে আর একটা কি, আবিষ্কার তত্ত্ব। অর্থাৎ সে নিজে নিজে আবিষ্কার করতে পারছে। উদাহরণ কয়েকটা উদাহরণের মাধ্যমে সে দিয়ে যখন একটা সূত্রের দিকে সে উপস্থাপন হচ্ছে তখন সেটাকে আবিষ্কার তত্ত্ব বলতে পারি। এই তত্ত্ব অনুসরণ করলে শিক্ষার্থী ব্যাকরণ শিক্ষায় অনেক আনন্দ পাবে। ব্যাকরণকে কখনোই তার জটিল বলে মনে হবে না। এই শিক্ষা যদি সে লাভ করে তখন সে ব্যাকরণ শিক্ষায় অনেক আনন্দ পাবে এবং ব্যাকরণকে কখনো জটিল বলে সে মনে হবে না। তারপর দেখুন ভুল সংশোধনের সংবেদনশীল হওয়া। এক্ষেত্রে আমি আগে একটা কথা আপনাদের প্রত্যেকটা কাছে বলি, আজকে আমি বলবো। দেখুন, একটা শিক্ষার্থীকে আপনি পড়তে দিলেন এই প্যারাগ্রাফটা, ধরে নিন এই প্যারাগ্রাফটা আপনি তাকে প্রথমে পড়তে দিলেন। সে পড়ার সঙ্গে সঙ্গে সে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে যেমন সে স্বাভাবিকটাকে সে এইভাবে পড়ছে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, এটা তার ভাবিক প্রকৃতি। বরং ভুল না করলে সঠিক জিনিস সহজেই শেখা যায় না। এখানে কিন্তু এই স্বাভাবিক, এই প্রবৃত্তি এবং সহজেই, এই তিনটা বানান কিন্তু সে আলটিমেটলি রিডিং করার সময় সে কিন্তু ভুল বলেছে। কিন্তু আপনি সঙ্গে সঙ্গে তাকে বলবেন না যে তোমার সেটা ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে আপনি বলতে যাবেন না। ঠিক আছে, এটা প্যাডাগজির নেগেটিভ। কেন নেগেটিভ? তাহলে তার নার্ভাসনেস চলে আসবে, পরবর্তী সে আর পড়তে পারবে না। তাকে যতটুকু দিয়েছেন ততটুকু পড়তে দিন, আপনি সাইলেন্টলি তার কথাটা শুনুন। সে যদি ভুল পড়ে তবু আপনি শুনুন, আপনাকে শুনতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ প্যারাগ্রাফটা শেষ করার পর আপনি তাকে বলবেন যে এটা তুমি ভাবিক বলেছিলে, সেটা ভাবিক হবে না, এটা হবে স্বাভাবিক। এটা প্রকৃতি হবে না, এটা দেখো এখানে কোন, এখানে বড় হচ্ছে, সুতরাং এটা হবে কি, প্রবৃত্তি। এই ধরনের আপনি তাকে বলবেন। দ্যাট ইজ কল ভুল সংশোধনের সংবেদনশীল হওয়া। কি বলেছি আমরা একটু দেখি। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। প্রত্যেকটা মানুষ কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়, এটা তার স্বাভাবিক প্রবৃত্তি। বরং ভুল না করলে সঠিক জিনিস সহজেই শেখা যায় না। আমরা কিন্তু অনেক সময় অনেক ভুল করি এবং ভুল না করলেই আমরা কি না, সঠিক জিনিসটা শিখতে পারি না। তাই কোনো কিছু শেখার সময় শিক্ষার্থী যদি ভুল করে, শিক্ষক তখনই তাকে ভুল সংশোধন করে দেবেন না। এই যে বললাম, যদি কোনো শিক্ষার্থী শেখার সময় ভুল করে তখন শিক্ষক সঙ্গে সঙ্গে তাকে সেই ভুলটা সংশোধন করে দেবেন না বা তার ভুল ধরিয়ে দেবেন না। বরং একটা সময়, অর্থাৎ যখনই তার কোনো কিছু পড়া হবে বা কোনো কিছু কাজ করা সম্পূর্ণ হবে, সেই কাজটা শেষ হওয়ার পর শিক্ষক তার ভুলগুলি তাকে শুধরে দেবেন। সম্পূর্ণ কাজটা শেষ হওয়ার পর যতটুকু আপনি পড়তে দিয়েছিলেন ততটুকু পড়া কমপ্লিট হওয়ার পর আপনি তাকে বলবেন যেটা তোমার ভুল হয়েছে, এটা তুমি শুধরে নাও। এতে অনেক সময় দেখা যাবে শিক্ষার্থী নিজে নিজেই কিছুটা ভুলগুলি ধরতে পারছে। সে চেষ্টা করবে, করতে করতে দেখবেন যে নিজে নিজেই সে কিছু কিছু সময় তার ভুলগুলো সে বুঝতে পারবে। মনে রাখবে, যে চেষ্টা করে তারই ভুল হয়, যে চেষ্টা করছে তার ভুল হবে। কেউ যদি পড়তেই পারে না, সে যদি চেষ্টাই বা নাই করে, তাহলে তার ভুল হবে কী করে, তাই না? আমি পারছি না স্যার বলে সে বসে থাকবে, কিন্তু যে চেষ্টা করবে তার ভুল হবে এবং ভুল থেকেই কী হবে, শুদ্ধ হবে। দ্যাট ইজ কল আমরা প্রথমেই পেয়েছিলাম আজকের ক্লাসে, যেটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর মেথড, আগে যে থর্নডাইকে যেটা বলেছিলাম। আর সেই ভুল তাকে একটা সময় কোনো বিষয়ের সঠিক দিক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে সাহায্য করে। ঠিক আছে ভাই? নেক্সট দেখুন, আপনি কি করবেন, উদাহরণের ব্যবহার করবেন। যত বেশি উদাহরণের ব্যবহার করবেন শিক্ষার্থীরা তত বেশি ভালো করে শিখতে পারবে। শিক্ষক চেষ্টা করবেন ক্লাসে কোনো কিছু ব্যাখ্যা বা বিশ্লেষণ করার আগে সেই বিষয় সম্পর্কে কিছুটা উদাহরণ দিতে। আপনি ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার পর কিছু একটা ব্যাখ্যা করতে চাইলেন বা বিশ্লেষণ করতে চাইলেন, আপনাকে তার আগে এই বিষয়ে কিছুটা উদাহরণ দিতে হবে। কারণ উদাহরণ দিয়ে যে কোনো কিছু যদি বুঝলে সেই বোঝা শিক্ষার্থীর কাছে অনেক সহজ হয়। তবে উদাহরণ যেন প্রাসঙ্গিক হয়। আপনি একটা টপিকে বোঝাতে চাইলেন, এবার আপনি অন্য টপিক দিয়ে অন্য টপিকে চলে আসলেন, সেটা কিন্তু সম্ভব নয়। আপনি এবার চলাতে চাইলেন ভাষা শিক্ষণ, আমি আপনাকে বোঝাতে চাইছি ভাষা শিক্ষণ, এবার আমি বললাম দেখো a + b = a² + 2ab + b² হবে, সেটা তোমরা মাথায় রাখবে। এটা কিন্তু প্রাসঙ্গিক নয়, এই প্রাসঙ্গে রিলেটেড হতে হবে। এই রিলেটেড কিছু উদাহরণ তাকে দিয়ে বোঝাতে পারেন, তখন এই যে উদাহরণ সাহায্যে যেটা বোঝাবেন সেই শিক্ষণটা তার কাছে কী হবে, সাকসেসফুল হবে। ভাষা শিক্ষণের কিছু পর্যায় রয়েছে, পর্যায়গুলো কি আমরা খুব শর্টকাটে দেখব। 1 নম্বর হচ্ছে কি, নীতি। দেখুন 1 নম্বর কি, নীতি। ভাষা বিজ্ঞান অর্থাৎ ভাষার বিভিন্ন নিয়ম এবং শিক্ষণের তত্ত্ব যে নিয়মের উপর ভিত্তি করে সম্পাদিত হয় তাকে মনোবিজ্ঞানীগণ শিশুর চাহিদা, প্রকৃতি, সামর্থ্য প্রভৃতি বিচার করে শিক্ষণের নীতি নির্ধারণ করেন। শিক্ষকের নীতিটা নির্ধারণ হয় কিসের উপর? শিশুর চাহিদা, শিশুর প্রকৃতি,
শিশুর সামর্থ্য, এইগুলোর উপর বিচার করে শিক্ষণের নীতিটা নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে কৌশল। কৌশল মানে কি কাজের কারিগরি বা মেকানিজম, ঠিক আছে, কাজের কিছুটা কৌশল রয়েছে, আমরা জানি কোন কৌশলে তুমি কাজটা করবে, দ্যাট ইজ কল মেকানিজম। আর পদ্ধতি মানে কি, এই নীতি এবং কৌশল এই দুটাকে প্লাস করে আমরা যখন ব্যবহার করব, কাজে পরিণত করব, দ্যাট ইজ কল পদ্ধতি, ঠিক আছে। তো ভাষা শিক্ষণ তত্ত্বের অনেকগুলা প্রয়োগ রয়েছে। কী কী প্রয়োগ রয়েছে আমরা অনেকগুলো দেখেছি। সো শর্টকাটে আরেকবার বলে দিচ্ছি আপনাদের। প্রথমে দেখুন থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব। ভাষা শিক্ষণ তত্ত্বের প্রয়োগ আমরা করতে পারি, এই তত্ত্বের মাধ্যমে আমরা ভাষা শিক্ষণ তত্ত্বটা বা ভাষা শেখাতে পারি। তারপর হচ্ছে প্যাভলভের প্রাচীন অনুবর্তনবাদ। প্যাভলভের প্রাচীন কি আমরা ক্লাসে বলেছিলাম। এবারে অন্তর্দৃষ্টি গেস্টাল্ট তত্ত্ব। তো গেস্টাল্টের গেস্টাল্টবাদী কারা ছিলেন? আর্ধিমার, তারপর কোহলার, তারপর হচ্ছে স্করেশন, এইগুলো হচ্ছে কি আমাদের গেস্টাল্টবাদী, ঠিক আছে। নেক্সট হচ্ছে কার্ল লিওনের ফিল্ড থিওরি, এটা আমরা ডিসকাস করেছি। মনোবৈজ্ঞানিক উপায়ে শিক্ষা দিতে হবে, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষা দিতে হবে, কাজের মাধ্যমে শিক্ষা আমরা বলেছিলাম। শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার, টিএলএম এর মাধ্যমে আপনি তাকে ভাষা শিক্ষা দিতে পারেন, তাতে করে সে অনেক ভালো করে শিখতে পারবে। তো টিএলএম 3 প্রকারের হবে। একটা কি দর্শনযোগ্য টিএলএম, একটা কি হবে দর্শনযোগ্য মানে যেটা দেখা যায়, আর একটা কি শ্রবণযোগ্য, যেটা কি টিএলএম 3 ধরনের হয়। একটা হচ্ছে শুধু দর্শন মানে শুধু দেখা যাবে, আর একটা হচ্ছে শ্রবণযোগ্য যেখানে শুধু শোনা যাবে, আর একটা হচ্ছে দর্শন এবং শ্রবণযোগ্য যেটা দেখাও যায় শোনাও যায়, দ্যাট ইজ কল টেলিভিশন। তারপর হচ্ছে কি পার্ট পরিকল্পনা ভিত্তিক পাঠদান, ঠিক আছে, লেসন প্ল্যান ভিত্তিক আপনাকে পাঠদান করতেই হবে। তো তারপর দেখুন প্রাথমিক স্তরে মাতৃভাষা পঠন পাঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা পরবর্তী ক্লাসে সম্পূর্ণ ডিসকাস করব। তো আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে ক্লাসের শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন এই সম্পূর্ণ ক্লাসের পিডিএফ বা আমাদের আরও যদি আপনারা সবগুলি ক্লাসের পিডিএফ যদি পেতে চান, তাহলে আপনাদের আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, তখন আপনারা সবগুলি পিডিএফ পেয়ে যাবেন। তো এই গ্রুপে জয়েন হওয়ার আপনার বেনিফিট কী কী থাকছে বলে দিচ্ছি। অল ক্লাসেস পিডিএফ, যতগুলো ক্লাস আমরা করব তার সবগুলোর পিডিএফ দেওয়ার চেষ্টা করব। 50+ অনলাইন মক টেস্ট পাবেন। আপনার বাঙালি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বেসিস আমরা মক টেস্ট তৈরি করেছি, প্রত্যেক দিন আমাদের মক টেস্ট হচ্ছে, তো আপনারা মক টেস্ট দিতে পারবেন। 50টিরও বেশি মক টেস্ট এবার আমরা টার্গেট রেখেছি, যেহেতু আমরা কিছুটা সময় পেয়েছি। তারপর দেখুন মক টেস্ট কম্পিটিশন, এখানে কী হবে, মক টেস্ট কম্পিটিশন হবে। যারা প্রথম হবে মক টেস্ট কম্পিটিশনে তাদেরকে আমরা নগদ 1000 টাকা পুরস্কৃত করব, এবং যারা সেকেন্ড হবে তাদেরকে আমরা 500 টাকা পুরস্কৃত করবো নগদ, ঠিক আছে ভাই। তো দেখুন আপনারা যদি জয়েন হতে চান তাহলে 150 আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমি একটা নাম্বার আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা যদি ফোনপে বা পেটিএম করেন তাহলে সেটা আপনাকে আমাদেরকে পেয়ে যাবেন। তো এই নাম্বারে আপনারা ফোনপে বা পেটিএমে আপনারা 150 পেমেন্ট করতে হবে। তো 150 পেমেন্ট করার পর সেম নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, যদি আপনারা স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, তখন আমরা আপনাদের সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কী করবো, আপনাদেরকে জয়েন করে দেবো। আর এখানে আপনারা এই সবগুলো ক্লাসের পিডিএফ এবং মক টেস্ট আপনারা দিতে পারবেন। তো ধন্যবাদ, আজকের এই ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আমরা আপনাদের আবার কথা বলবো অন্য একটা ক্লাসে। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।